আসসালামু আলাইকুম। আমাদের আজকে শনিবার ব্যবসায় যোগাযোগ আমরা প্রথম অধ্যায় পড়ছি। প্রথম অধ্যায়ের বোধহয় বেশ কয়েকটা প্রশ্ন আমরা পড়ে ফেলছি, 2-3টা ক্লাস হয়ে গেছে। আমাদের মনে হয় আর একটা দুটা ক্লাস করলে প্রথম অধ্যায়টা খুব ভালোভাবে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং বরাবরের মতো আপনাদেরকে আমি যেটা বলি সেটা হলো আপনারা আপনাদের সাজেশন বইয়ের থেকে আহ, মানে সাজেশন বইয়ের থেকে প্রশ্নগুলো কি কি পড়বেন না পড়বেন একটু শর্ট করে নিবেন। কিন্তু ক্লাসে কিন্তু আমি বরাবরের মতো একটা অধ্যায়ের সব প্রশ্ন পড়াবো। সব বলতে যে প্রশ্ন কখনোই আসে নাই, আসবে না, সম্ভাবনা নাই এরকম প্রশ্ন না, মোটামুটি এইগুলোই আসবে। এগুলোর থেকে আপনার কমন পড়বে, ঠিক আছে? সেগুলোই আমি আপনাদেরকে কিন্তু পড়াবো। আচ্ছা, আমরা প্রথম অধ্যায়ের বোধহয় কোনটা কোনটা পড়ছিলাম, যদি রেগুলার কেউ থাকতেন বলতেন তাহলে ভালো হতো, কারণ অনেক সময় আমি অনেকগুলো ক্লাস নিয়ে থাকি তো মনে থাকে না। এটা পড়ানো হয়েছে, এটাও পড়ানো হয়েছে বোধহয় 5 নাম্বার। আচ্ছা, আমরা নিচে দেখি, পড়াইছিলাম গতকালকে, এটাও পড়াইছি। কার্যকর যোগাযোগ কাকে বলে, কার্যকর যোগাযোগের মাধ্যমে কিভাবে কর্মীদের প্রণোদনা দেওয়া সম্ভব, এটা পড়াইছি। খুব সুন্দর করে পড়াইছিলাম, আপনাদের মনে পড়ে কিনা। এবার আমরা পড়বো 7C। 7Cটা এখানে উপরে বলা নাই, তবে আমরা এখানে এটা 7C দিয়ে যদি লিখি তাহলে আশা করি আপনারা খুব ভালো ভালো মার্কস পাবেন আর কি, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং সুন্দরভাবে উত্তরটা লেখা। আমি একটু আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব, দেখবেন সবাই। তো ব্যবসায় যোগাযোগের এই প্রথম অধ্যায়টা শেষ হলে আমাদের কিন্তু 3টা বইয়ের প্রথম অধ্যায়টা শেষ হয়ে গেল। এবং এর মধ্যে পরিসংখ্যানের আমি কিন্তু প্রথম অধ্যায়ের বেশ কয়েকটা ক্লাস নিয়ে শেষ করার পরেও আবার 2টা ক্লাসে আমি অঙ্কগুলো করাইছিলাম আপনাদের। প্রথম অধ্যায়টা অঙ্ক সহ খুব ভালো করে শেষ করাইছি। আপনারা আশা করি পারবেন প্রথম অধ্যায় থেকে অঙ্ক সহ যা কিছু আসবে। দেখেন, উত্তম এবং কার্যকরী যোগাযোগের অপরিহার্য বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। মোট কথা, যোগাযোগের বৈশিষ্ট্য, যদি যোগাযোগের বৈশিষ্ট্য আসে তাহলে আপনি এটা লিখলে হবে। যদি উত্তম ও কার্যকরী যোগাযোগের বৈশিষ্ট্যের কথা বলে তাহলেও এটা। যদি উত্তম ও কার্যকরী যোগাযোগের অপরিহার্য বৈশিষ্ট্যের কথা বলে তাহলেও এটা। আর যদি আহ উত্তম কার্যকরী শব্দগুলো না থাকে, উত্তম শব্দ না থাকে, শুধু কার্যকর ব্যবসায় যোগাযোগের কথা বলে, মানে যোগাযোগ কথা থাকলেও এইটা, ব্যবসায় যোগাযোগ কথা থাকলো এইটা, আমার কথাগুলো কি বুঝতে পারছেন? মানে প্রশ্নটা মোটামুটি যোগাযোগের বৈশিষ্ট্য বললেই এইটা আপনি দিতে পারবেন, ঠিক আছে? অনেক সময় আপনারা মনে করেন যে এটা কেন আলাদা উত্তর হবে, হয়তো বা না, একই উত্তর। দেখেন, আমি পড়াই প্রথম থেকে। ব্যবসায় যোগাযোগ কার্যকরভাবে করার জন্য 7টি গুরুত্বপূর্ণ উপকরণ রয়েছে যা 7C নামে পরিচিত। নিম্নে তা আলোচনা করা হলো। 7C, যদিও 7Cর কথা প্রশ্নে বলে নাই, তারপরে যদি আপনি 7C দিয়ে 7টা বৈশিষ্ট্য দিয়ে আপনি প্রমাণ করতে পারেন যে যোগাযোগের বৈশিষ্ট্য বা ব্যবসায় যোগাযোগের বৈশিষ্ট্য বা উত্তম যোগাযোগের বৈশিষ্ট্য এগুলোই, তাহলে ভালো একটা মার্কস পাবেন, ঠিক আছে? আশা করি। দেখেন, ইংরেজিতে 7Cটা হলো ইংরেজিতে। এখন আপনি ইংরেজিতে মুখস্থ করতে পারেন, কিন্তু মূলত আমাদের যেহেতু বাংলা মিডিয়াম, আমাদের পয়েন্টটা বাংলায় দিতে হবে, ব্র্যাকেট ইংরেজিটা রাখতে হবে, ঠিক আছে? 1 নম্বর হলো, দেখেন, সম্পূর্ণতা। মানে যোগাযোগটা সম্পূর্ণ হবে, মানে আমি আপনাকে এই যে কথা বলতেছি, আপনি ফিডব্যাক দিবেন, ফিডব্যাক না দিলে যোগাযোগটা সম্পূর্ণ হলো না। আবার ফিডব্যাকের পাল্টা ফিডব্যাক যদি থাকে সেটা আমি আপনাকে আবার দিব, ঠিক আছে? এইভাবে যোগাযোগটা সম্পূর্ণ হবে এবং একটা পর্যায়ে যোগাযোগটা সম্পূর্ণতা বলতে বোঝায় যোগাযোগের যে কারণে যোগাযোগটা করা হচ্ছে সেটা বাস্তবায়ন হবে, সেটা সমাধান হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হলো সংক্ষিপ্ততা। যে কোনো যোগাযোগ, যেমন আজকের ক্লাসটা যদি এটাও কিন্তু এক ধরনের যোগাযোগ। যদি আমি 2 ঘন্টার জন্য ক্লাসটা নিয়ে থাকি বা একটা প্রশ্ন পড়াতে পড়াতে যদি আমি 1 ঘন্টা সময় নিয়ে নিই, তাহলে কিন্তু এটা সংক্ষিপ্ততা, এই গুণটা এই যোগাযোগের মধ্যে থাকলো না, ঠিক আছে? বিরক্ত হয়ে যাবেন আপনারা, ঠিক না? তারপর হলো বিবেচনা। এই যোগাযোগের সময় আমাকে কিন্তু অনেক কিছু বিবেচনায় নিতে হবে, যে নামাজের টাইমে ক্লাস করাচ্ছি কিনা, বা রাত 1টার সময় ক্লাস করাচ্ছি কিনা, হ্যাঁ, বা সবাই অফিস থেকে আসছে, আসার পরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে বসলো কিনা, মানে অনেক কিছু বিবেচনা করে কিন্তু রাত 9টা, ঠিক না? তো এইভাবে অনেক কিছু বিবেচনা করতে হবে। তাহলে প্রথম 3টা কি? সম্পূর্ণতা, সংক্ষিপ্ততা, বিবেচনা। আর একটা হলো স্পষ্টতা। স্পষ্টতা কি শুধু কি মানে স্পষ্ট স্টেটমেন্ট দিবেন বিষয়টা কিন্তু তাই না। স্পষ্টতা বলতে শব্দ, ভাষা, ব্যবহার, যোগাযোগ মাধ্যম সবকিছুতে ক্লিয়ারিটি থাকবে, স্পষ্টতা থাকবে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে প্রথম 4টা একটু ভিতরে পড়ি। সম্পূর্ণতার মধ্যে কি আছে দেখেন।
যোগাযোগ কার্যকর করতে বার্তাকে সম্পূর্ণ ও বিস্তারিতভাবে উপস্থাপন করা প্রয়োজন। এটি বার্তা গ্রহণকারীকে যথাযথ সিদ্ধান্ত নিতে সহায়তা করে এবং প্রতিষ্ঠানের পেশাদারিত্ব বজায় রাখে। তাহলে আমরা সম্পূর্ণতা বলতে প্রথমে একটা বাক্য দিয়ে ওইটার সাথে রিলেটেড আর একটা বাক্য দিব। দেখেন, যোগাযোগ কার্যকর করতে হলে বার্তাকে সম্পূর্ণ এবং বিস্তারিতভাবে উপস্থাপন করা প্রয়োজন। এটি বার্তা গ্রহণকারীকে যথাযথ সিদ্ধান্ত নিতে সহায়তা করে এবং প্রতিষ্ঠানের পেশাদারিত্ব বজায় রাখে। ক্লিয়ার? আচ্ছা, ২ নাম্বারটা কি বলছে? সংক্ষিপ্ততা। দেখেন এখানে কি বলবেন, বার্তাকে যথাসম্ভব সংক্ষিপ্ত ও সহজবোধ্য করতে হবে। শুধু সংক্ষিপ্ত না, সহজবোধ্য করতে হবে। অপ্রয়োজনীয় শব্দ পরিহার করে সংক্ষেপে মূল তথ্য প্রদান করলে সময় এবং শ্রম সাশ্রয় হয়। তাহলে যোগাযোগের যে আমরা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে দুইটা পেলাম, একটা হলো সম্পূর্ণতা আর একটা হলো সংক্ষিপ্ততা। আপনারা আশা করি বুঝতে পারছেন, ঠিক না? আচ্ছা, এরপর ৩ নাম্বারে কি আছে? বিবেচনা। দেখেন, বার্তা প্রেরণের সময় গ্রাহকের জ্ঞান, অনুভূতি, পরিস্থিতি ও প্রতিক্রিয়া বিবেচনা করা উচিত। বিবেচনা বলতে কখন কলটা দিব, কখন মেসেজটা পাঠাবো, এটা একটা বিষয়। সে অনেক শিক্ষিত, তাহলে তাকে কেমন ব্যবহার করবো তার সাথে। সে অনেক ধার্মিক, তাহলে তার সাথে কেমন ব্যবহার করব। সে কম শিক্ষিত, তাহলে তাকে কেমন ভাষা ব্যবহার করব, বা সে খুব রাগান্বিত কথায় কথায়। তো এই যে সব কিছু আমাকে বিবেচনায় নিতে হবে, তার অনুভূতি কেমন। হ্যাঁ, এতে বার্তা গ্রহণকারী সহজেই বার্তাটা বুঝতে পারে এবং ইতিবাচক ভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। তাহলে ১, ২, ৩ একটু বলেন তো, ১, ২, ৩ কি আছে? স্বয়ংসম্পূর্ণতা, সংক্ষিপ্ততা, বিবেচনা এবং আরেকটা আছে স্পষ্টতা। স্পষ্টতাটা কি? দেখেন, সহজ সরল ও সুস্পষ্ট ভাষা ব্যবহার করলে বার্তা গ্রহণকারী তা দ্রুত বুঝতে পারে। সহজ সরল ও সুস্পষ্ট ভাষা ব্যবহার করলে বার্তা গ্রহণকারী তা দ্রুত বুঝতে পারে। অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক বার্তা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক বার্তা কি করতে পারে? ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। আচ্ছা, এবার আমরা আর লাস্টে থাকে ৩টা, এই ৩টা একটু পড়ি। বস্তুনিষ্ঠতা। বস্তুনিষ্ঠতা মানে কি? একটা বার্তা যদি শুধু হাই হ্যালো, হ্যাঁ, বা এই যে আমি যে মেসেজ আপনাদের গ্রুপে দেই, সেখানে যদি এরকম মানে বস্তুনিষ্ঠ কোনো তথ্য না থাকে, আপনার জানার মতো আপনার উপকারে আসবে এরকম তথ্য না থাকে, তাহলে এই মেসেজটা বস্তুনিষ্ঠ হলো না, ঠিক না? আচ্ছা, এখানে কি লেখা আছে? দেখেন, বার্তায় সুনির্দিষ্ট, প্রাসঙ্গিক এবং নির্ভরযোগ্য তথ্য থাকা প্রয়োজন। যেমন আজকে একটা মেসেজ দিলাম আপনাদের গ্রুপে, সেটা কি? যে আমি ফাইনাল সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ফাইনালের ম্যানেজমেন্ট এবং এইচআরএম ২ ডিপার্টমেন্টের চারটা চারটা ৮ সেটের প্রশ্ন সহ সকল প্রশ্ন, অর্থাৎ ২৩টা সাবজেক্ট আমাদের ঘুরে ফিরে এমবিএ তে আছে, ২৩টা সাবজেক্টের সকল প্রশ্ন আমি aminblog.com এ দিয়ে দিছি। ওখানে খুব সহজ। আগের বাংলা আর্টিকেলে আপনার ঝামেলা হয়তো, অনেক লেখা ছিল। এখানে আপনি ঢুকবেন, ঢোকার পরে সার্চ বক্সে শুধুমাত্র সুন্দর করে বাংলায় সাবজেক্টের নামটা লিখে চাপ দিলে সাথে সাথে ওই সাবজেক্টের একটা লিঙ্ক আসবে, ওটার মধ্যে সব প্রশ্ন আছে। ঠিক আছে? এটা দিয়ে আপনাদের সুন্দর একটা মেসেজ দিতে হবে। মেসেজটা অনেকে হয়তো বুঝতে পারছেন, অনেকে হয়তো এটাকে বিরক্ত মনে করে থাকতে পারেন, কিন্তু যেহেতু বস্তুনিষ্ঠতা আছে, এই জন্য আমি মনে করি, আশা করি হয়তো ৯৯ জন মানুষের কাছে ওটা অর্থবহ মনে হয়েছে। একজন হয়তো তার বোঝার ভুলের কারণে তার কাছে বিরক্তি মনে হতে পারে। ঠিক আছে? তো মোটামুটি যেটা বলতে চাচ্ছি যে বার্তাটা অবশ্যই সুনির্দিষ্ট, প্রাসঙ্গিক এবং নির্ভরযোগ্য তথ্য থাকতে হবে। অস্পষ্ট থাকবে না, অনির্ভরযোগ্য তথ্য থাকবে না, বা বস্তুনিষ্ঠ নয়, প্রমাণ সমৃদ্ধ নয় এমন বার্তা থাকবে না। ৫ নাম্বার। তাহলে ১, ২, ৩, ৪, ৫ আশা করি আপনি বুঝতে পারছেন, ঠিক না? ৬ নাম্বার দেখেন, সৌজন্যতা। বার্তা প্রেরণের সময় যদি আন্তরিকতা, বিনয় বজায় রাখা না হয়, তাহলে এই বার্তা কিন্তু প্রথমেই বলে যে এর প্রথম কথাই আমি শুনবো না, এ অভদ্র, বেয়াদব, ঠিক না? তাহলে নম্রতা, প্রশংসনীয় এবং ইতিবাচক শব্দ সবসময় ব্যবহার করতে হবে। যে যেমন তার সাথে তার ওই যে এখানে আছে বিবেচনা, হ্যাঁ, প্রাপক কেমন তাকে সেইভাবে বিবেচনা করে আমি সেইভাবে সৌজন্যতামূলক শব্দ ভাষা ব্যবহার প্রয়োগ করব। ঠিক আছে? এটা হলো একটা কি কি বলেন তো, উত্তম এবং কার্যকরী যোগাযোগের বৈশিষ্ট্য। বুঝতে পারছেন? সৌজন্যতা। আচ্ছা, এবার সঠিকতা। দেখেন, এখানে কি আছে? বার্তার ভাষাগত, ব্যাকরণগত, তথ্যগত শুদ্ধতা। ভাষাগত, ব্যাকরণগত, তথ্যগত এই ধরনের শুদ্ধতা থাকতে হবে। ভুল তথ্য বা বানান ত্রুটি থাকলে তা গ্রহণকারী বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। ক্লিয়ার? বার্তায় ভাষাগত, ব্যাকরণগত, তথ্যগত শুদ্ধতা নিশ্চিত করতে হবে। ভুল তথ্য বা বানান ত্রুটি থাকলে তা গ্রহণকারীর বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। এই উপাদানগুলো অনুসরণ করলে ব্যবসায় যোগাযোগ আরো কার্যকর ও ফলপ্রসূ হয়। এই উপাদানগুলো অনুসরণ করলে কি হয়? ব্যবসায় যোগাযোগ আরো কার্যকর ও ফলপ্রসূ হয়। বুঝতে পারছেন? তাহলে মোটামুটি এই ৬ নম্বর প্রশ্নটা আশা করি আপনাদের সবার পরীক্ষায় আসলেও আপনারা লিখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ৭ নম্বর প্রশ্নে যাচ্ছি। ৭ নম্বর প্রশ্ন, আমাদের কয়টা প্রশ্ন থাকে আমরা দেখি? ৭, ৮। এখানে কিন্তু আচ্ছা, একটু বড় বড় হলো এই প্রশ্নগুলো, কিন্তু বিভিন্ন বছর আসছে, কিন্তু একবারে আসবে না। একবারে আসলে আমি কি বলছিলাম,
এখানের তিনটা, এখানের তিনটা, এখানের তিনটা, এই 9টা দিয়ে প্রশ্ন শেষ করবেন, ঠিক আছে? আর এগুলো সাধারণত আলাদা আলাদা করে আসে বা দুইটা আসে, তবে বিভিন্ন বছর এগুলো আসছে, ঠিক আছে? অনেক বড় বড় হলো, আপনার ভয় পাওয়ার কিছু নাই। প্রশ্নগুলো কিন্তু মনে করেন এখানে তিনটা অংশ আছে, কিন্তু ধরে নেন তিনটা প্রশ্ন, ঠিক আছে? আপনি বুঝে গেলে আপনার অনেক সময় দেখা যায় সব প্রশ্ন আমাদের কমন পড়ে না, বারবার যেগুলো পড়ে যাচ্ছে সেগুলো কমন না আসলে কি হয়, এই একটু দেখে গেলে বুঝে গেলে বানাই লেখা যায়। আর এমনও হয় পরীক্ষার হলে যে আপনি বারবার পড়ে গেছেন যে প্রশ্নগুলো, সেগুলো হয়তো খুব কম আসছে, কিন্তু বানাই লেখার মতো প্রশ্ন আরো কয়েকটা এসে গেছে। আপনি ওটা বারবার পড়া ছিল বিধায় আপনি বানাই লিখতে পারছেন। হ্যাঁ, দেখা যায় ওই বানাই যেটা লিখলেন ওটা বেশি ভালো হয় অ্যান্সারটা। বুঝতে পারছেন? এই পড়ো। আচ্ছা, তাহলে আমি 7 নম্বর প্রশ্নটা আপনাদেরকে একটু পড়াই। দেখেন, এখানে বলছে নৈতিকতা এবং সংস্কৃতির সাথে কার্যকর ব্যবসায় যোগাযোগের সম্পর্ক, ঠিক আছে? আর একটা বলছে সংস্কৃতির সাথে কার্যকর ব্যবসায় যোগাযোগের সম্পর্ক। আচ্ছা, আচ্ছা, এখানে একটা জিনিস, একই উত্তর কিনা একটু সংশয় লাগতেছে, আমি একটু দেখি আপনাদের সাথে নিয়ে। সংস্কৃতি এবং কার্যকর ব্যবসায় যোগাযোগের সম্পর্ক সরাসরিভাবে যুক্ত। নৈতিকতা, সংস্কৃতি, কার্যকর ব্যবসায় যোগাযোগ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, এখানে ঠিক আছে, দুইটাই প্রশ্ন। দেখেন, একটা হলো দুইটা প্রশ্ন, কিন্তু এখানে একই একই ক্যাটাগরির দুইটা প্রশ্ন। একটু দেখেন ভালো করে, নৈতিকতা ও সংস্কৃতির সাথে সম্পর্ক, আর একটা হলো সংস্কৃতি এবং কার্যকর ব্যবসা যোগাযোগের সাথে সম্পর্ক। এই দুইটাই বিভিন্ন বছরে আসছে। এখন আপনি কি বলতে পারেন যে এই দুইটা আপনি এড়িয়ে যাবেন? যেহেতু আসছে, আপনার পুরোপুরি না পড়েন, আপনি একবার অন্তত আইডিয়া নিয়ে রাখেন, পরীক্ষার হলে কাজে লাগবে। নৈতিকতা ও সংস্কৃতির সাথে কার্যকর ব্যবসায় যোগাযোগের সম্পর্ক, প্রথমে আমরা এটা বলবো। আচ্ছা, এখানে প্রথমে আছে এই দ্বিতীয়টা, তাহলে দ্বিতীয়টা পড়ি। দেখেন, সংস্কৃতির সাথে কার্যকর ব্যবসা যোগাযোগের সম্পর্ক, মানে আপনার যে সংস্কৃতি বা আপনার দেশের যে সংস্কৃতি, অঞ্চলের যে সংস্কৃতি, তার সাথে প্রতিষ্ঠান যে ব্যবসায় যোগাযোগ করে, সেই ব্যবসায় যোগাযোগটাকে কার্যকর করতে গেলে ওই সংস্কৃতির সাথে কার্যকর ব্যবসায় যোগাযোগের কি সম্পর্ক আছে। সংস্কৃতি যদি গড়ে না ওঠে ভালোভাবে, ঠিক না থাকে বা চর্চা না হয়, তাহলে কি ব্যবসায় যোগাযোগটা কার্যকর হবে? হবে না। আমরা সেটাই এখানে পড়বো। প্রশ্নগুলো কিন্তু ছোট, এই প্রশ্নটা কিন্তু ছোট, মাত্র 5টা পয়েন্টস। দেখেন, মনোযোগ দিয়ে। সংস্কৃতি এবং কার্যকর ব্যবসা যোগাযোগের সম্পর্ক সরাসরি এবং গভীরভাবে যুক্ত। ব্যাখ্যা। প্রথমে কি আছে? সংস্কৃতি যোগাযোগের ধরন নির্ধারণ করে। পয়েন্টস গুলো মুখস্থ করতে হবে আগে, বুঝে বুঝে। সংস্কৃতি যোগাযোগের কি নির্ধারণ করে? ধরন নির্ধারণ করে। 2 নম্বরে আছে সংস্কৃতি বার্তা বোঝার ধরন প্রভাবিত করে। এই দুইটা আমি আগে আপনাদেরকে পড়াই, তারপরে 3, 4, 5-এ যাবো। দেখেন, সংস্কৃতি যোগাযোগের ধরন নির্ধারণ করে। কি নির্ধারণ করে? ধরন। 2 নম্বরে বলছে সংস্কৃতি বার্তা বোঝার ধরন নির্ধারণ, যোগাযোগটা কেমন হবে সেটাই সংস্কৃতি নির্ধারণ করে, 1 নম্বর। 2 নম্বরে বলছে আপনি একই মেসেজ, যেমন উই উইল থিঙ্ক অ্যাবাউট ইট, মার্কিন সংস্কৃতিতে এটি প্রায়শই না বোঝায়। হ্যাঁ, আমরা এটা নিয়ে চিন্তা করব, তার মানে আপনার কাজটা আমি করব না, আপনি চলে যান। মার্কিন সংস্কৃতিতে প্রায়শই না বলে, ডিরেক্ট না বলে তারা এইভাবে বলে। আর জাপানি সংস্কৃতি এটা আসলেই গভীরভাবে বিবেচনা করার ইঙ্গিত দেয়। বা আমাদের বাংলাদেশে এটা বললে হয়তো আমরা ভাবি হয়তো যে স্যার মনে হয় চিন্তা করে 2 দিন পর জানাবে, আশায় থাকি। কিন্তু স্যার হয়তো এটা চিন্তার কথা বলে এড়িয়ে গেছেন। আমাদের দেশে বোধহয় এটার 2 রকম ব্যবহার, ওই আমেরিকান মার্কিন ব্যবহার আর জাপানি ব্যবহার, দুইটাই বোধহয় এটার ইয়ে আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম বিষয়টা কি। 1 এবং 2 আবার পড়ি। 1 নম্বর, দেখেন, প্রতিটি সংস্কৃতির নিজস্ব ভাষা, আচার ব্যবহার এবং যোগাযোগ শৈলী রয়েছে। পশ্চিমা সংস্কৃতিতে সরাসরি ও সংক্ষিপ্ত বার্তা প্রদানকে প্রাধান্য দেয়। ব্যবসায়িক ইমেইলে শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য উল্লেখ। কথাটা কি বুঝতে পারছেন? আমি একটু বোঝাই। আমরা ব্যবসায়ী মেইলের ক্ষেত্রে বা আমরা যে পারিবারিক চিঠিপত্র লিখি, কিন্তু অনেক গল্প জুড়ে দেই। কিন্তু পশ্চিমা সংস্কৃতিতে ব্যবসায়ী যোগাযোগের ক্ষেত্রে কোন প্রকার গল্প টল্প এগুলো আনুষঙ্গিক এত কথাবার্তা নাই। শুধুমাত্র হ্যাঁ, সেখানের মেইলে প্রয়োজনীয় তথ্যটুকুই উল্লেখ করে। আর পূর্বাঞ্চলীয় সংস্কৃতি এখানে কি করে দেখেন, পরোক্ষ, বিনম্র এবং বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। যেমন আমাদের বা ভারত, পাকিস্তান বা ভারতীয় উপমহাদেশে, বাংলাদেশে বা দক্ষিণ এশিয়ায় কি হয়, এখানে খুব বিনয় দিয়ে আমরা বোঝাই বা বিভিন্ন ভাবে আমরা বোঝানোর চেষ্টা করি, বা বিস্তারিত তথ্য। আমার একটা জিনিস আপনার কাছ থেকে কিনতে হবে, আমি বলবো যে এই জিনিস আমার লাগবে, কিন্তু আমরা কিভাবে বলি, ভাই এই জিনিসটা আমার লাগে, আমি খুব ব্যবহার করি, ভালো লাগে খুব, অনেক কথা বলি। এইসব কথাগুলো কিন্তু আমেরিকান সংস্কৃতিতে বা ইউরোপ আমেরিকান সংস্কৃতিতে এগুলো কিন্তু নাই, সেটা কিন্তু প্রথমে বলা হয়েছে, ঠিক না? বার্তার সাথে পটভূমি।
কৃতজ্ঞতা প্রকাশ ইত্যাদি যোগ করা হয় পূর্বাঞ্চলীয় সংস্কৃতি। ক্লিয়ার? তাহলে এটা আমরা বুঝতে পারলাম। সংস্কৃতি যোগাযোগের ধরন নির্ধারণ করে। কিভাবে ধরন নির্ধারণ করে? দুইটা এক্সাম্পল দিয়ে আপনি এই প্যারাগ্রাফটা দিয়ে দিবেন। ক্লিয়ার? আমরা এবার 2 নম্বরে যাই। দেখেন 2 নম্বরে কি আছে। আমরা যদি এগুলো না পড়ি, যদি মনে করি ব্যবসা জগৎ খুব সহজ, হয়তো অনেকে মনে করে ওইভাবে পরীক্ষার হলে গিয়ে পাশ করে আসবে, কিন্তু আমি নকল করে পাশ করা বা না বুঝে আমি কর্মজীবী, তাই আমার সার্টিফিকেট দরকার বিধায় আমি না পড়ে আমি চলে যাবো, এমন সার্টিফিকেট আর এমন সার্টিফিকেট দিয়ে আমার এই চাকরি করা বা 1,000 টাকা প্রমোশন পাওয়া, হ্যাঁ, এটার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। কারণ আমাদের ব্যক্তিত্বটা হচ্ছে বড় জিনিস। আমি যে বয়সী হই না কেন, আমি বই পড়বো। আমি যদি একটা উপন্যাসের বই পড়ার অভ্যাস থাকে, তাহলে ওটা বাদ দিয়ে আমি আজকে আমার এমবিএ এর বইটা পড়ি, অনেক কিছু জানতে পারবো। ঠিক আছে? তো এই জন্য আপনারা পড়বেন, পড়ার অভ্যাসটা কিন্তু খুব ভালো। ঠিক আছে? না পড়ে নকল করে অথবা না পড়ে যেন তেন ভাবে বানাইয়া টানাইয়া মোটামুটি একটা পাস করে সার্টিফিকেট নিয়ে আসবেন, এই ধারণা থেকে বের হয়ে আসবেন। এটা একদমই নিম্নমানের সংস্কৃতি। ঠিক আছে? তো যাই হোক, যদি একটু পড়েন দেখেন অনেক মজা পাবেন। 2 নম্বরে কি আছে? সংস্কৃতি বার্তা বোঝার ধরন প্রভাবিত করে। দেখেন, একই শব্দ বা ভঙ্গি ভিন্ন সংস্কৃতিতে ভিন্ন অর্থ বহন করতে পারে। এই একটা কথা বলার পরে আপনি উদাহরণে চলে যাবেন, লিখবেন উই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। মার্কিন সংস্কৃতিতে এটি প্রায়শই না বোঝায়, কিন্তু জাপানি সংস্কৃতিতে এটা আসলে গভীর বিবেচনা করার ইঙ্গিত হতে পারে। খুব খুব মানে সহজ করে ছোট করে লেখা। আমরা 3 নম্বরে চলে যাই। দেখেন, বিশ্বাস ও সম্পর্ক গঠনে সংস্কৃতির ভূমিকা। আমাদের প্রশ্নটা কি ছিল? সংস্কৃতির সাথে কার্যকর যোগাযোগের সম্পর্ক। দেখেন, বিশ্বাস ও সম্পর্ক গঠনের সংস্কৃতির ভূমিকা। কথা বুঝেন? বিশ্বাস ও সম্পর্ক গঠন না হলে কোনো যোগাযোগ ফলপ্রসূ হয় না, কার্যকর হয় না। ঠিক আছে? এখন আমাদের সংস্কৃতিটা কিন্তু আমাদের মধ্যে বিশ্বাস এবং সম্পর্ক গঠন করে দেয়, আর যখনই বিশ্বাস ও সম্পর্ক গঠন হয় তখনই ভালো যোগাযোগ গড়ে ওঠে। ঠিক না? কিছু সংস্কৃতি ব্যবসায় করার আগে, দেখেন একটা জিনিস বলে রাখি, আমরা অনেকেই কিন্তু ব্যবসায় অন্তঃস্থটা দেই না, কিন্তু মূলত ব্যবসা শব্দটা ভুল হবে, ব্যবসায়, ব্যবসায়, ব্যবসায়। ঠিক আছে? ব্যবসায় করার আগে দীর্ঘদিন সম্পর্ক গড়ে তোলে কিছু সংস্কৃতিতে, যেমন চীন ও আরব দেশসমূহ। অন্যদিকে কিছু সংস্কৃতি প্রথমেই চুক্তি এবং লেনদেনে মনোযোগ দেয়, যেমন জার্মানি এবং যুক্তরাষ্ট্র। এরা সম্পর্কের উপর গুরুত্ব না দিয়ে, আপনার দরকার, ঠিক আছে, আমার মাল ভালো, ওকে, আপনি চুক্তি করে টাকা মাল নেওয়া শুরু করে দেন। আর চীন এবং আরব দেশসমূহ কি করে? দীর্ঘদিন সংস্কৃতি করে সম্পর্ক গড়ে তোলে, মালটা যে দরকারি প্রয়োজনে সেটা বোঝায়। ঠিক আছে? যেমন চীনের পণ্যগুলো আমরা ভালো বলে অনেক সময় কম দামি বলি, তারপরেও কিন্তু আমরা চীনের পণ্য ব্যবহার করি। কেন ব্যবহার করি? আমরা বুঝতে পারছি যে কেন করি। হ্যাঁ, তো এইভাবে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। কি সম্পর্ক? পণ্য ব্যবহার করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা চায়না পণ্য, কম দামে পাওয়া যাচ্ছে, অথবা ভালো দামে ভালো মানে পাওয়া যাচ্ছে। ঠিক আছে? সহজে পাওয়া যাচ্ছে। এইগুলো কিন্তু সম্পর্কের মাধ্যমে এই ধারণাটা আপনার তৈরি হয়েছে। যাই হোক, 1, 2, 3 ক্লিয়ার? আচ্ছা, এরপরে 4 নম্বরে কি আছে? সংস্কৃতি যোগাযোগ মাধ্যম বেছে নিতে প্রভাব ফেলে। যোগাযোগ মাধ্যম, আপনি ফোনে কথা বলবেন, নাকি চ্যাট বক্সে কথা বলবেন, নাকি ইমেইলে কথা বলবেন, নাকি ভয়েস মেসেজ দিবেন, এইটা কিন্তু আপনার সংস্কৃতির মাধ্যমেই গড়ে উঠবে, প্রভাব ফেলবে। কিভাবে ফেলবে? যদি একটা এক্সাম্পল দেই আমরা, যেমন যে সকল মানুষ মনে করেন যে আপনার মানে মেসেজ লিখতে পারে না, বা মনে করেন যে তার ধৈর্য নাই, মেসেজ লিখতে না পারাটা সংস্কৃতি না, কিন্তু ধৈর্য না থাকাটা তার ব্যক্তিগত সংস্কৃতি বা তার পারিবারিক কালচার বা তার জেনেটিক বৈশিষ্ট্য। এখন যে ধৈর্য নাই সে কিন্তু মেসেজ লিখবে না, সে সরাসরি কল দিবে। এই রাত নাই দিন নাই আপনাকে কল দিয়ে বিরক্ত করবে, কিন্তু একটা যার ধৈর্য আছে সে চিন্তা করবে কি, জাস্ট একটা মেসেজ দিয়ে রাখি, একটু ধৈর্য ধরি, 2 ঘন্টা পরে সে হয়তো রিপ্লাই দিবে। ঠিক আছে? তো এই যে একটা ছোট্ট একটা ব্যক্তিগত সংস্কৃতির কথা বললাম, এটা আপনার জাতিগত বা দেশ ভেদেও হতে পারে। মোটামুটি ব্যবসায়িক বার্তা প্রেরণের সময় প্রাপকের সংস্কৃতি বিবেচনায় নিতে হবে, যে তার সংস্কৃতিতে সন্ধ্যার সময় ফোনে কথা বলার বা সন্ধ্যার সময় পরিবারকে সময় না দিয়ে সে আমার সাথে কথা বলবে কিনা বা আমার সাথে এই বিষয় নিয়ে আলাপ করবে কিনা, এইটা যদি আপনি বুঝে আপনি যদি যোগাযোগ করেন, তাহলে যোগাযোগটা কি হবে? কার্যকর হবে। দেখেন, যদি ব্যবসায়িক বার্তা প্রেরণের সময় প্রাপকের সংস্কৃতি বিবেচনা না করা হয়, তাহলে ভুল বোঝাবুঝি, বিরূপ প্রতিক্রিয়া বা সম্পর্কের অবনতি ঘটতে পারে। ঠিক আছে? সিম্পল কথা, বেশি কিছু বাড়তি কথা নাই। তো মোটামুটি 5টা পয়েন্টস, আমি 5টা পয়েন্টস আপনাদেরকে পড়ালাম। আপনারা যদি একটু বারবার দেখেন, তাহলে প্রশ্নটা মানে পরীক্ষার সময় কোনোদিন পড়েন নাই, একবার আমার ক্লাসটা মনোযোগ দিচ্ছেন বা আরেকবার পড়ছেন, পরীক্ষার সময় ঠিকই কিন্তু এটা ভালো লিখবেন। হয়তো এমন হতে পারে যে প্রশ্নটা আপনি বেশি পড়ছেন ওটার থেকে ভালো লিখতেছেন, এটা আমার বেলায় ঘটছে। ঠিক আছে? এই জন্য
একটু পড়া, হয়তো কর্মজীবী ভাই বোনরা পড়তে পারেন না, এই জন্য ক্লাসগুলো নেওয়া, ভিডিওগুলো দেখবেন বা ক্লাসে সরাসরি থাকবেন সবাই। ঠিক আছে, আমরা উপসংহারটা দেখি। দেখেন, সংস্কৃতি ব্যবসায়িক যোগাযোগের ভাষা, ভঙ্গি, মাধ্যম বা বার্তার কাঠামো এবং অর্থ বোঝার ধরনকে গভীরভাবে প্রভাবিত করে। তাই আন্তর্জাতিক বা বহু সংস্কৃতির পরিবেশে ব্যবসায় সফল হতে হলে সাংস্কৃতিক বৈচিত্র্য বোঝা এবং সে অনুযায়ী যোগাযোগ কৌশল তৈরি করা অপরিহার্য। বুঝতে পারছেন? তাহলে আমাদের প্রশ্নটা ছিল সংস্কৃতির সাথে কার্যকর যোগাযোগ মানে কি? আপনার সংস্কৃতি কিভাবে ভালো একটা যোগাযোগ ব্যবস্থা বা ভালো একটা যোগাযোগ সৃষ্টি করে দিতে পারে, এটা ক্লিয়ার। এটার সাথে দ্বিতীয় প্রশ্নটা বা অবলিক যে প্রশ্নটা, সেটা কিন্তু মানে হয়তো প্রশ্নের ধরন ক্যাটাগরি সম্পর্ক আছে, কিন্তু প্রশ্নের উত্তরের সম্পর্ক কিন্তু থাকবে না। মানে আপনি ধরে নেন থাকবে না, থাকবে থাকবে বিদায় একসাথে লিখছি, কিন্তু থাকবে না কেন ধরে নিবেন? কারণ প্রশ্নটা দেখেন নৈতিকতা এবং সংস্কৃতির সাথে কার্যকর যোগাযোগের সম্পর্ক। এখানে আমরা শুধু সংস্কৃতি পড়ছি, কিন্তু এখানে কিন্তু শুধু সংস্কৃতির কথা আসবে না, নৈতিকতার কথা আসবে। এই জন্য আপনাকে সম্পর্ক আছে বিধায় একসাথে লিখছি, কিন্তু নৈতিকতার প্রসঙ্গ প্রত্যেকটা লাইনে লাইনে আপনার আনতে হবে, যেখানে আমরা এখানে প্রথম প্রশ্নে আনি নেই। বুঝতে পারছেন? সংস্কৃতির সাথে কার্যকর যোগাযোগের সম্পর্ক যদি আলাদা করে আসে তখন এটা, আর যদি নৈতিকতা সংস্কৃতি একসাথে আসে তাহলে আপনি এটা লিখবেন না, কারণ এখানে নৈতিকতা কথাটা নাই, সরাসরি এখানে চলে যাবেন। ক্লিয়ার কথাটা আমার? তাহলে আমি এটা একটু পড়াই। নৈতিকতা এবং কার্যকর ব্যবসা যোগাযোগের সম্পর্ক। নৈতিকতা ও কার্যকর ব্যবসা যোগাযোগের সম্পর্ক সরাসরি অপরিহার্য, কারণ নৈতিকতা ছাড়া যোগাযোগের কার্যকারিতা দীর্ঘমেয়াদী টিকে থাকতে পারে না। যদি আপনি নৈতিকতা না থাকে আপনার মধ্যে, আপনি আপনার কোনো প্রতিষ্ঠানের কোনো কাউকে বা আপনার সহকর্মীকে, আপনার বসকে যদি আপনি অনৈতিক ভাষায় বা সৌজন্যপূর্ণ ব্যবহার করেন, ফোন দেন, তাহলে আপনার সাথে তার পরবর্তী তার ব্যবসা থাকবে না, যোগাযোগ থাকবে না। ঠিক আছে, দীর্ঘমেয়াদী যোগাযোগ গড়ে উঠবে না। এই জন্য নৈতিকতা ছাড়া কোনো যোগাযোগ হয় না, সেটা ব্যবসায় যোগাযোগ হোক, ব্যক্তিগত যোগাযোগ হোক। এবার আমরা নিচে কয়েকটি ধাপে ধাপে এর ব্যাখ্যা করবো। এখানেও 5টা পয়েন্টস, মাত্র 5টা। দেখেন, নৈতিকতা এবং কার্যকর ব্যবসা যোগাযোগের সম্পর্ক, মোটামুটি 5টা পয়েন্টস লিখবেন। এখানে 1 নম্বর হলো আস্থা এবং বিশ্বাসযোগ্যতা তৈরি। নৈতিক যোগাযোগে সঠিক ও সত্য তথ্য প্রদান করা হয়, যা প্রাপক এবং গ্রাহকের আস্থা তৈরি করে। যেমন আমি যদি একটু এক্সাম্পল দেই, জ্বলন্ত এক্সাম্পল দেই, যে আমি আপনাদেরকে একটু বলে রাখা ভালো, কারণ আপনারা অনেকে আমার কাছ থেকে নোট নেন, সাজেশন নেন, আমার উপর বিশ্বাস ভালোবাসা আপনাদের আছে। একটা সাজেশন ফলো করা মানে কি অনেক কিছু, ঠিক না? আমাকে একটা অ্যাসাইনমেন্ট লিখতে দেওয়া মানে কি? ফটোকপির দোকানদার আপনাকে 2বার দিল ফোন, আপনি তাকে না দিয়ে আমাকে দিলেন কেন? আর কেন আমি পরিশ্রম করে আপনার অ্যাসাইনমেন্টটা তৈরি করি, আপনাকে থিসিস পেপার করে দেই, আপনাকে একটা সাজেশন বই দেই? কেন সাজেশন বই আমি 1.5 মাস ধরে তৈরি করি? কেন? কারণ একদিনে করা যায় যেটা 1.5 মাস ধরে করি, কারণ হচ্ছে আপনি আমাকে বিশ্বাস করেন এবং আপনার কর্মজীবী মানুষ, আপনি আপনি এটা ফলো করবেন। কাজে অনেক দায়িত্ব, এখানে কোনো প্রকার ওই 2 নম্বরের আশ্রয় নেওয়ার সুযোগ নাই। ঠিক আছে, এই জন্য আমি কিন্তু আপনাদের এই নৈতিক বিষয়টা খেয়াল রাখি বিধায় আমি যা কিছু তথ্য দেই সবসময় অথেন্টিক তথ্য দেওয়ার চেষ্টা করি, এবং ক্লাস নেই সেটাও আমি ভালোভাবে নেওয়ার চেষ্টা করি, বা আপনাদের নোট দেই সেটার পিছনে আমার অক্লান্ত পরিশ্রম। ঠিক আছে, আর এই বিষয়গুলো আমি দেখবেন যে ওয়েবসাইটে যে তথ্যগুলো দিচ্ছি সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে সেইভাবে কিন্তু আপনাদেরকে আমি যা কিছু নেন বা ক্লাস বলেন সবকিছু রুটিন মাফিক। এই যে 9টা বাজে, আমার কিন্তু মনে নাই, ঠিক 9টা 2 বাজে হঠাৎ করে মনে উঠলো, আমি ল্যাপটপের সামনে এসে বসলাম। এটা কি নৈতিকতার বা যে নৈতিকতা, এই যোগাযোগটা কিন্তু বা এই ক্লাসটা কিন্তু নৈতিকতার সাথে আমি রিলেটেড করে নিছি, তা না হলে আমি যথাসময়ে আসতাম না। ঠিক আছে, যাই হোক, আস্থা এবং বিশ্বাস তৈরি করাটা ব্যবসায় যোগাযোগের বা যে কোনো যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণটা কি? সঠিক পণ্যের বৈশিষ্ট্য উল্লেখ করলে ক্রেতা পুনরায় আসতে আগ্রহী হয়। বুঝতে পারছেন? তাহলে আমি এখানে একটা বাক্য দিব, একটা এক্সাম্পল দিব, আমার একটা পয়েন্ট শেষ, বেশি কিছু লিখবো না। 2 নাম্বার কি আছে? দীর্ঘমেয়াদী সম্পর্ক বজায় রাখা। নৈতিক যোগাযোগ যদি স্থাপন করতে না পারেন, নৈতিকতা না থাকে, তাহলে প্রেরক এবং প্রাপকের মধ্যে পারস্পরিক সম্মান তৈরি না হলে ব্যবসায়ী যোগাযোগ দীর্ঘমেয়াদে থাকবে না, দীর্ঘমেয়াদে টেকসই হবে না। একটাই কথা, একটাই বাক্য, কমা দিয়ে, ঠিক আছে, বড় একটা বাক্য। যাই হোক, 3 নাম্বার আছে ভুল বোঝাবুঝি এবং বিরূপ প্রতিক্রিয়া কমানো। আমরা জানি যে কোনো ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, ধর্মীয়, রাজনৈতিক, সংবেদনশীল যে কোনো বিষয়ে আমরা যোগাযোগ করতে গেলে, এই যে ক্লাস নেই, হুট করে একটা কথা, যদি কথা বলতে বলতে অনেক কথা বলা লাগে, এমন একটা কথা বলে ফেলছি হয়তো বা দেখা যাচ্ছে সেটা ধর্মীয় ভাবে, রাজনৈতিক ভাবে সংবেদনশীল হয়ে গেল, তখন আপনি কষ্ট পেলেন, কারণ আপনার চিন্তাধারা অন্যরকম থাকতে পারে, ঠিক না? তো মোটামুটি আমাদের কথাগুলো যোগাযোগের ক্ষেত্রে এমন হতে হবে, নিরপেক্ষ হতে হবে, বা সংবেদনশীল বিষয়গুলো এড়িয়ে যেতে হবে। কারণ ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধর্মীয়, বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন থাকে, একসাথে আমাদের কিন্তু কাজ করতে হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে আমার এই সংবেদনশীল বিষয়গুলো এড়িয়ে যেতে হবে, তা না হলে কোনোভাবেই নৈতিকতা থাকবে না এবং ভালো যোগাযোগ, কার্যকর যোগাযোগ স্থাপন হবে না। তাহলে আমি প্রথম যে 3টা পয়েন্টস পেলাম, পয়েন্ট 1 নম্বর হলো আস্থা এবং বিশ্বাস, 2 নম্বর হলো দীর্ঘমেয়াদের সম্পর্ক বজায় রাখা, 3 নম্বর হলো ভুল বোঝাবুঝি এবং বিরূপ প্রতিক্রিয়া কমানো। 3টা মনে রাখেন, আস্থা এবং বিশ্বাসযোগ্যতা তৈরি, দীর্ঘমেয়াদের সম্পর্ক বজায় রাখা, ভুল বোঝাবুঝি এবং বিরূপ প্রতিক্রিয়া কমানো। শেষ।
4 নম্বরে আছে প্রতিষ্ঠানের সুনাম রক্ষা। দেখেন, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবল যেটা, সেটা পাশাপাশি ইতিবাচক ব্র্যান্ড ইমেজ তৈরি করা। যেমন আপনার একটা পণ্য আপনি ব্র্যান্ড হিসাবে যদি দাঁড় করাতে পারেন, তাহলে এটা একটা প্রতিষ্ঠানের সুনাম। আর ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে গেলে কিন্তু আপনার কথার সাথে কাজে মিল থাকতে হবে। আপনার পণ্যের মান এবং যেটা বলবেন সেটা দীর্ঘমেয়াদে থাকতে হবে। কারণ ব্র্যান্ড কিন্তু একদিনে হয় না, আবার একদিনে কিন্তু একদিনের জন্য ব্র্যান্ড না, ব্র্যান্ড কিন্তু দীর্ঘদিনের জন্য। কাজেই ব্র্যান্ডের মধ্যে কি আছে? নৈতিকতা আছে। আর যে এই যে প্রতিটি কোম্পানি যে সামাজিক দায়বদ্ধতা কোম্পানির আছে, বা সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক বা সমাজসেবামূলক যে কার্যক্রমগুলো কর্মীদের জন্য বা সাধারণ মানুষের জন্য করে, এটা কিন্তু নৈতিক কারণে করে। ঠিক আছে? তা এই মোটামুটি এই বিষয়গুলো আমরা এখানে লিখবো। অতিরঞ্জিত বিজ্ঞাপন এড়িয়ে সঠিক তথ্য প্রদর্শন করা। বিজ্ঞাপনে যদি আমি অতিরঞ্জিত কথা বলি, তাহলে কিন্তু ভালো ব্র্যান্ড ইমেজ তৈরি হবে না। আর সামাজিক দায়বদ্ধতা আপনি এড়িয়ে গেলেন, ঠিক না? এখানে আমরা কি লিখবো? নৈতিক যোগাযোগ প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা এবং ইতিবাচক ব্র্যান্ড ইমেজ গড়ে তুলতে সহায়তা করে। এই একটা বাক্য লিখে লিখবো যে অতিরঞ্জিত বিজ্ঞাপন এড়িয়ে সঠিক তথ্য প্রদর্শন করা উচিত। আচ্ছা, 5 নম্বরে আছে কার্যকারিতা বৃদ্ধি। যখন বার্তা সঠিক, সহানুভূতিশীল এবং সম্মানজনক ভাবে পৌঁছায়, তখন প্রাপক বার্তাটি ভালোভাবে গ্রহণ করে কাঙ্ক্ষিত পদক্ষেপ নিতে উৎসাহিত হয়। যদি আপনি বার্তার ভাষা ব্যবহার খুব সুন্দরভাবে হয়, সহানুভূতিশীল হয়, সম্মানজনক ভাবে হয়, মাধ্যমটা ভালো হয়, হ্যাঁ, বা তখন কিন্তু এটার রিপ্লাই না দিয়ে পারবেন না। হ্যাঁ, বা এটা কিন্তু তখন কার্যকর হবে, বা পরবর্তীতে দেখবেন আপনার সাথে তার সাথে ভালো সম্পর্ক হবে, ব্যবসার দীর্ঘদিন টেকসই হবে। ঠিক আছে? তাই মোটামুটি এই হলো 5টা পয়েন্টস। এবার আমি যেটা বলছিলাম যে 2টা প্রশ্ন একই ক্যাটাগরির, কিন্তু নৈতিকতা থাকলে একরকম, নৈতিকতা না থাকলে একরকম। ঠিক আছে? বুঝতে পারছেন? তো এইভাবে আপনি কিন্তু প্রশ্নটা কিন্তু 2টা একসাথে আসবে না, একটা আসবে। তো মোটামুটি এইভাবে আপনি লিখবেন, আশা করি পারবেন। এখানের পয়েন্টস গুলো কি ছিল? নৈতিকতার সাথে কার্যকর যোগাযোগের সম্পর্কে, আস্থা ও বিশ্বাস তৈরি, দীর্ঘমেয়াদী সম্পর্ক বজায় রাখা, ভুল বোঝাবুঝি ও বিরূপ প্রতিক্রিয়া কমানো, প্রতিষ্ঠানের সুনাম রক্ষা, কার্যকারিতা বৃদ্ধি। বুঝতে পেরেছেন? উপসংহারটা কি? নৈতিকতা ব্যবসা যোগাযোগের সততা, সম্মান, সহানুভূতি, স্বচ্ছতা নিশ্চিত করে, যা প্রাপকের আস্থা এবং সহযোগিতা বাড়িয়ে যোগাযোগকে আরো কার্যকর করে তুলতে পারে। তো মোটামুটি একটু সময় বেশি নিয়ে ফেলছি, আমরা 3rd সেমিস্টারে পড়াশোনা করব। ঠিক আছে? 3rd সেমিস্টারের ক্লাসে সবাই যারা করতে চান সবাই থাকবেন এখন। ঠিক আছে? আসসালামু আলাইকুম।